দুদিন আগে ভাই ছিলাম, এখন গডফাদার হলাম কিভাবে, বললেন শামীম ওসমান। নৌকার বিপক্ষে অবস্থান নিশ্চিত হলে শামীম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা। লাকড়ি কুড়াতে যাওয়া নারীকে ধর্ষণ, জানাজানির ভয়ে হত্যা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূরের হাতে মোবাইল, যা বললেন জেল সুপার। জনগণ রাস্তায় নামতে প্রস্তুত, আমির খসরু মাহমুদ। এবার দেখুন বিস্তারিত সংবাদ। দুদিন আগে ভাই ছিলাম, এখন গডফাদার হলাম কিভাবে, বললেন শামীম ওসমান। ডক্টর সেলিনা হায়াত আইভীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, দুদিন আগে ভাই ছিলাম, এখন গডফাদার হলাম কিভাবে। বন্দরের ২৪ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় আইভী বলেন, তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। তিনি বিএনপিরও প্রার্থী নন, জনতারও প্রার্থী নন। শামীম ওসমান তাকে প্রার্থী করেছেন। উনি বিএনপির প্রার্থী হলে ধানের শীষে নির্বাচন করতেন। উনি গডফাদারের প্রার্থী। তিনি দন্তবিহীন গডফাদার, নতুন করে আবার উত্থান হতে শুরু করেছেন। সরকার দলীয় এই মেয়র প্রার্থীর এমন মন্তব্যের বিষয়ে সোমবার কথা বলবেন বলে জানিয়েছেন শামীম ওসমান। শনিবার রাতে এই প্রতিবেদকে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, আগামী সোমবার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করব। আমি আমার অবস্থান থেকে যা বলার আছে বলবো। তিনি বলেন, আমি তো এই নির্বাচনে কোনো সাবজেক্ট না। প্রথম দিক থেকেই চুপচাপ ছিলাম, এখনও আছি। তাহলে আমি কেন নিউজ হব? যার আমাকে নিউজ বানাতে চাচ্ছেন, আমি তো তাদের বলেছি কারণটা কি। তিনি বলেন, এখন ওনারা যদি কেউ ফায়দা লুটার চেষ্টা করেন, তাহলে আমার দায়িত্ব হচ্ছে জনগণকে তা জানানো। জনগণ যদি সেটা সঠিক মনে করে তাহলে সঠিক। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, কোনো রাজনৈতিক নয়। শামীম ওসমান আরও বলেন, ২ দিন আগে ভাই ছিলাম, এখন গডফাদার হলাম কিভাবে। এই প্রশ্ন আপনারা আইভীকে করেন, তিনি কিভাবে কথা বললেন। তার দাবি, আইভী তাকে গডফাদার বলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আঙ্গুল তুলেছেন। ২ দিন আগে একটি ভিডিও দেখলাম, সেখানে উনি বলেছেন, শামীম ওসমান আমাদের নেতা, উনি বড় ভাই আওয়ামী লীগের এমপি। ২ দিনের মধ্যে গডফাদার হয়ে গেলাম। আমাকে মনোনয়ন দিয়েছে আমার দল। আমি যদি গডফাদার হই তাহলে আমাকে মনোনয়ন দিয়েছেন কে? কাকে প্রশ্নবিদ্ধ করা হলো? যে বলেছে তার আইভীর কাছে জিজ্ঞাসা করেন। আপনি ২ দিন আগে এটা বলেছেন, ২ দিন পরে এটা বললেন, কোনটা সঠিক? এদিকে নৌকার বিপক্ষে অবস্থান নিশ্চিত হলে শামীম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, কোনো ব্যক্তি আমাদের বিশেষত এই রাজনীতি শৃঙ্খলার ঊর্ধ্বে নন এবং কোনো অবস্থায় অপরিহার্যও নন। নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নিশ্চিত হওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে সিনামন রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় শামীম ওসমানের বিষয়ে দলের অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভীর পক্ষে এই সভার আয়োজন করা হয়। আব্দুর রহমান বলেন, যার কথা বলা হচ্ছে তিনি একটা দলের আদর্শ, নীতি, শৃঙ্খলা, নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ লালন করে কিন্তু এত বড় নেতা হয়েছেন। উনি যদি আজ সেগুলো প্রতিপালন না করেন এবং তিনি যদি এই দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন, আমাদের কাছে যেসব খবর আসছে আমরা সেগুলোর তথ্য উপাত্ত সংগ্রহ করছি। তথ্য উপাত্ত সংগ্রহ করে যখন বিষয়টি নিশ্চিত হবে যে উনি আমাদের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তখন তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আমাদের কাছে বিকল্প কোনো কিছু থাকবে না। তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, একইভাবে জাতীয় পার্টির ৪ জন চেয়ারম্যান নাকি তৈমুর আলম খন্দকারের পক্ষে অবস্থান নিয়েছেন এবং কাজ করছেন। আমরা কেন্দ্রীয়ভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছি। জাতীয় পার্টি যদি জাতীয় রাজনীতির প্রেক্ষাপট বিবেচনা করে সিদ্ধান্ত না নেয়, তাহলে তাদের বিষয়ে আমরা ভাবব। আমার কাছে মনে হয় তারা দ্রুত তাদের অবস্থান পরিষ্কার করবে। এদিকে লাকড়ি কুড়াতে যাওয়া নারীকে ধর্ষণ, জানাজানির ভয়ে হত্যা। গাজীপুরের শ্রীপুরে গত ৩ জানুয়ারি জঙ্গল থেকে রাশিদা বেগম নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, লাকড়ি কুড়াতে গেলে ওই নারীকে ধর্ষণ করেন তারা। পরে ঘটনা জানাজানি হওয়ার ভয়ে তাকে হত্যা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার লোহাগাছ বিন্দুবাড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে ওমর ফারুক এবং একই এলাকার মোহাম্মদ হাসমতের ছেলে রাব্বি। নিহত রাশিদা বেগম শ্রীপুর পৌর এলাকার মাথখলা গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী। এদিকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি ওমর ফারুক। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আমজাদ শেখ জানান, রাশিদা বেগম বাড়ির পাশে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার বাড়ির অদূরে দক্ষিণ ভাংনাহাটি এলাকায় তালুকদারের ভিটা নামের গজারি বনের লাকড়ি কুড়াতে যান তিনি। সেখানে অভিযুক্ত ওমর ফারুক গরুর জন্য ঘাস কাটছিলেন ও রাব্বি গরু চড়াচ্ছিলেন। এর মধ্যে অভিযুক্তরা রাশিদাকে একা পেয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার উদ্দেশ্যে পেছন থেকে জাপটে ধরেন। তখন রাশিদা চিৎকার দিলে তার গলায় থাকা ওড়না দিয়ে মুখ বেঁধে ফারুক ও রাব্বি ধর্ষণ করেন। রাশিদা ও ফারুক একই কারখানায় চাকরি করতেন।
ফলে ঘটনাটি প্রকাশ পাওয়ার ভয়ে ফারুক ও রাব্বি তার শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ জঙ্গলে ফেলে দেন। স্থানীয়রা পরের দিন জঙ্গলের লাকড়ি কুড়াতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আমজাদ শেখ জানান, রাশিদা বেগম বাড়ির পাশে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বাড়ির অদূরে তালুকদার ভিটা নামের গজারি বনে লাকড়ি কুড়াতে যান তিনি। সেখানে অভিযুক্ত ওমর ফারুক গরুর ঘাস কাটছিল, রাব্বি গরু চড়াচ্ছিল। ওড়না দিয়ে মুখ বেঁধে ফারুক ও রাব্বি ধর্ষণ করে। রাশেদ ও ফারুক একই কারখানায় চাকরি করতেন। ফলে ঘটনাটি প্রকাশ পাওয়ার ভয়ে ফারুক ও রাব্বি তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ জঙ্গলে ফেলে দেন। তিনি আরও জানান, হত্যার পর রাশিদা স্বর্ণের নাকফুল ও গলায় থাকা রূপার চেইন নিয়ে ওমর ফারুক স্থানীয় সাইদ নামের এক ব্যক্তির কাছে বিক্রির জন্য যান। পরে সাইদের দেওয়া তথ্য মতে ওমর ফারুককে গ্রেফতার করে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্য মতে বোনের বাড়ি জামালপুর থেকে নাকফুল ও রূপার চেইন উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন বলেন, হত্যার দায় স্বীকার করে ওমর ফারুক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূরের হাতে মোবাইল, যা বললেন জেল সুপার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন কারাগার থেকে ফোনের মাধ্যমে স্থানীয়দের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নূর হোসেন কারাগারে কিভাবে মোবাইল পেলেন এর উৎস খুঁজতে 3 সদস্যের কমিটি গঠন করেছে শ্রী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগার 2 এর জেল সুপার আব্দুল জলিল। তিনি বলেন, কারাগারের উপতত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। আগামী 11 জানুয়ারির মধ্যে কমিটিকে প্রধান প্রতিবেদন জমা দিতে হবে। আব্দুল জলিল বলেন, নূর হোসেনের সঙ্গে কন্ডেম সেলে আরও 2 বন্দী রয়েছেন। সেখানে তিনি মোবাইল ফোন ব্যবহার করছেন বলে আমরা জানতে পারি। পরে তার কন্ডেম সেলে গত 5 জানুয়ারি অভিযান চালানো হয়। এ সময় ওই কন্ডেম সেল থেকে একটি মিনি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি একাধিক মামলা বিচারাধীন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আগামী 16 জানুয়ারি। এই নির্বাচনে কাউন্সিলর পদে 4 নম্বর ওয়ার্ডে লড়ছেন নূর হোসেনের ছোট ভাই নুরুদ্দিন এবং 3 নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাতিজা শাহজালাল বাদল। জেল সুপার বলেন, কারাগারে মোবাইল ব্যবহারের অপরাধে তার বিরুদ্ধে কারাবিধি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে জনগণের রাস্তায় নামতে প্রস্তুত বললেন আমির খসরু মাহমুদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ রাস্তায় নামার জন্য প্রস্তুতি নিয়েছে। জোয়ার যখন শুরু হয় তখন বাঁধ দিয়ে রাখা যায় না। তিনি বলেন, 144 ধারা আর কোথাও দিয়ে লাভ হবে না। ধারার সময় শেষ হয়ে গেছে। অন্যান্য জায়গার মতো ব্রাহ্মণবাড়িয়াতেও ধারা কাজ হয়নি। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার এখন আলোচনায় বসেছে। এই আলোচনায় ভোট চুরি প্রক্রিয়া অংশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতেই সমাবেশের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের।